আজ যে বিমান দুর্ঘটনার কথাটা আলোচনা করব সেই দুর্ঘটনার কারণটা রচিত হয়েছিল দুর্ঘটনাটি ঘটার ঠিক ২২ বছর আগে, অথবা অন্যভাবে বলা যায় ২২ বছর আগের কোনো কারণ কিভাবে একটা বিমানকে টেক অফ করার মাত্র ২০ মিনিটের ভিতর ইনফ্লাইট ব্রেকআপের মাধ্যমে ক্র্যাশ করতে ভূমিকা রেখেছিল। আজ আমরা জানব চায়না এয়ারলাইন্স ফ্লাইট 611 ক্র্যাশের জন্য কোন ঘটনাটা মারাত্মক ভূমিকা রেখেছিল। ২৫শে মে ২০০২ সালে তাইওয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হংকং এয়ারপোর্টে যাবার সময় টেক অফ করার মাত্র ২০ মিনিট পরে যখন বিমানটি ফ্লাইট লেভেল 350-তে ক্লাইম্ব করছিল, তখনই চায়না এয়ারলাইন্স ফ্লাইট 611 ইন ফ্লাইট ব্রেকআপের জন্য ক্র্যাশ করেছিল। যদিও এই দুর্ঘটনাটা ঘটেছিল ২৫শে মে ২০০২ সালে, কিন্তু এই দুর্ঘটনা ঘটার মূল কারণটা সৃষ্টি করা হয়েছিল ২২ বছর আগে, ৭ই ফেব্রুয়ারি ১৯৮০ সালে। জুলাই ১৯৭৯ সালে চায়না এয়ারলাইন্স তাদের প্রথম ব্র্যান্ড নিউ বোয়িং 747-200 সিরিজ ডেলিভারি নেয়। এই বিমানটি তখন ইউরোপ ও মিডল ইস্টের মতো লং ডেস্টিনেশনে ব্যবহৃত হতো। ৭ই ফেব্রুয়ারি ১৯৮০-তে এই বিমানটি একটি শিডিউল ফ্লাইট করছিল, যার রুট ছিল সুইডেনের স্টকহোম থেকে সৌদি আরবের জেদ্দা এবং হংকংয়ের কাইতাক এয়ারপোর্ট হয়ে তাইওয়ানের তাইপে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত। সুইডেন ও জেদ্দা থেকে সফলভাবে ফ্লাইট করে বিমানটি যখন হংকংয়ের কাইতাক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করছিল, তখন একটি ঘটনা ঘটে। বিমানটি যখন ল্যান্ডিং ফ্লেয়ারে থাকে, তখন পাইলট কিছুটা অ্যাগ্রেসিভ নোজ আপ ইনপুট দিয়ে ফেলেন, যার কারণে বিমানটি টেইল স্ট্রাইকের সম্মুখীন হয় এবং বিমানটির আফটার ফিউজিলেজ বা বডির পেছনের দিকের নিচের অংশের সাথে রানওয়ের ফ্রিকশনের জন্য মাল্টিপল স্পার্ক দেখা যায়। তারপর বিমানটি টারমার্কে এসে থামার পরে পুরো ডিসএম্বার্কেশন শেষ হয়ে গেলে একটা ইন্সপেকশন করা হয়। যেই ইন্সপেকশনের পরে আফটার ফিউজেলাস খুব বড় ধরনের ফ্র্যাকচার এবং সেই সাথে প্রেশারাইজেশন সিস্টেমে বড় ধরনের ড্যামেজ ধরা পড়ে। বিশেষ করে আফটার ফিউজেলাসের নিচের অংশের স্কিন অনেক জায়গায় ফেটে যায়। হংকং এয়ারপোর্টে প্রাথমিক ইন্সপেকশনে দেখা যায় এই ধরনের ড্যামেজ বিমানের কেবিন প্রেশারাইজেশনের জন্য খুবই রিস্কি বা অনিরাপদ, এবং পুনরায় বিমানটিকে সার্ভিসে আনার জন্য এটা অবশ্যই রিপেয়ারের প্রয়োজন। কেবিন প্রেশারাইজেশন এমন একটা পদ্ধতি যার মাধ্যমে বিমান যখন অনেক উঁচুতে ওঠে, তখন কেবিনের যাত্রীদের শ্বাস প্রশ্বাস নেবার জন্য একটা নিরবিচ্ছিন্ন অক্সিজেন লেভেল সমৃদ্ধ বাতাসের প্রেশার বজায় রাখা হয়। বিমানটির এই ধরনের ড্যামেজের রিপেয়ার করার ক্যাপাবিলিটি শুধু তাইওয়ান এয়ারপোর্টেই সম্ভব ছিল। তাই বিমানটি হংকং থেকে ফেরি ফ্লাইট বা কোনো যাত্রী ছাড়া শুধু নির্দিষ্ট সংখ্যক ইঞ্জিনিয়ার ও পাইলট দ্বারা পরিচালনা করে রিপেয়ারের জন্য তাইওয়ানের উদ্দেশ্যে টেক অফ করে। তাইপে এয়ারপোর্টে আসার পরে ইঞ্জিনিয়াররা বিমানের ড্যামেজটা পুনরায় একটা অ্যাসেস করেন। এবং সেই মোতাবেক পরের দিন তারা মোটামুটিভাবে বিমানটির টেম্পোরারি একটা রিপেয়ার সম্পন্ন করেন। চায়না এয়ারলাইন্সের টেম্পোরারি রিপেয়ারটা ছিল দুইটা রিএনফোর্সিং অ্যালুমিনিয়াম ডাবলার প্লেট রিপিটিং করে স্ক্র্যাচের উপর লাগিয়ে দেয়া। একটি বিমানের স্কিন হলো প্রেশারাইজেশন টলারেন্সের প্রথম পার্ট। যদি একটি বিমানের বডির কোনো স্কিন ড্যামেজ হয়, তাহলে সর্বোত্তম উপায় হলো ড্যামেজ পার্টটা ফেলে দিয়ে ওখানে একদম নতুন ডাবলার পার্ট রিপিটিং করে লাগানো। ডাবলার প্লেট হলো এমন একটি লেয়ার যেটা প্রেশারাইজেশনের চাপটা ড্যামেজ এরিয়ার চারপাশে ছড়িয়ে দেয়। কিন্তু এই বিমানটির ক্ষেত্রে এইভাবে ডাবলারটা লাগানো ছিল বোয়িং কোম্পানির অরিজিনাল নিয়ম বহির্ভূত, মানে ডাবলার রিপিটিংটা ছিল খুবই দুর্বল এবং এটা লাগানো হয়েছিল আগের ড্যামেজ পার্টটা রিমুভ না করেই তার উপরে। এমনকি চায়না এয়ারলাইন্সের
চিফ লেভেলের কেউ সেদিন উপস্থিত ছিল না যখন ইঞ্জিনিয়াররা এই ধরনের নিয়ম বহির্ভূত একটা মৃত্যু কাহিনীর প্রায় প্রথম ধাপটা রচনা করতে যাচ্ছিল। ডাবলরটা ইনস্টল করার পরে একজন ইন্সপেক্টর কাজের পেপারে সাইন করলো এবং এয়ারক্রাফটকে ফ্লাই করার জন্য ক্লিয়ারেন্স দিয়ে দিল। আর এভাবেই 22 বছর পরে একটি দুর্ঘটনা ঘটনার প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছিল। এর পরের 22 বছর এই বোয়িং 747 বিমান কোনো ধরনের প্রবলেম ছাড়াই ফ্লাই করলেও এর প্রতিটি ফ্লাইং সাইকেলের সাথে সাথে ড্যামেজ রিপেয়ারের পার্টটা এবং তার ক্র্যাকগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। দুর্ঘটনার দিন 25শে মে 2002-এ তাইওয়ান এয়ারপোর্টে বিমানটি হংকং যাবার জন্য প্যাসেঞ্জার এবং কার্গো লোড করছিল। বিমানটিতে 2 জন পাইলট, একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার, 16 জন কেবিন ক্রু এবং 206 জন প্যাসেঞ্জার সহ মোট 225 জন আরোহী ছিল। হংকংয়ের উদ্দেশ্যে বোয়িং 747 বিমানটি দুপুর 3টা 8 মিনিটে হংকংয়ের উদ্দেশ্যে টেক অফ করে। বিমানের 2 পাইলট হাইলি এক্সপিরিয়েন্সড ছিল, তাদের 10,000 আওয়ারের বেশি ফ্লাইং আওয়ার ছিল। বিমানটির টেক অফ এবং প্রাথমিক ক্লাইম্ব ছিল খুবই স্বাভাবিক। টেক অফের পরে পাইলট ডিপার্চার কন্ট্রোলে কন্ট্যাক্ট করলো এবং টাওয়ার বিমানটিকে দক্ষিণ পশ্চিমে তাইওয়ান লেকের দিকে টার্ন করতে বলল। Dynasty 611, airborne passing 1600. Dynasty 611, Taipei approach, radar contact, climb and maintain flight level 260, cancel flight level 200 restriction, reclear 260, cancel 200 restriction, Dynasty 611. তাইওয়ান লেকের উপর দিয়ে পাস করার সময় ফ্লাইট ইঞ্জিনিয়ার চায়না এয়ারলাইন্স অপারেশনকে চকস অফ টাইম, এয়ারবোর্ন টাইম এবং হংকংয়ে পৌঁছানোর এস্টিমেটেড টাইম অবহিত করল। এর 4 মিনিট পরে এটিসি কন্ট্রোলার ফ্লাইট 611-কে ক্লিয়ার করলো ফ্লাইট লেভেল 350 বা 35,000 ফিটে ক্লাইম্ব করার জন্য, এবং ফ্লাইটকে এটাও ইনস্ট্রাক্ট করা হলো ওয়ে পয়েন্ট চালি থেকে ডিরেক্ট কাডলো পর্যন্ত 35,000 ফিট লেভেল মেনটেন করতে। এবং এই মেসেজ অ্যাকনলেজমেন্টটাই ছিল চায়না এয়ারলাইন্স ফ্লাইট CI611 থেকে লাস্ট ট্রান্সমিটেড ভয়েস কল। এর 12 মিনিট পরে প্রায় 3টা 28 মিনিটে একটা লাউড শব্দ শোনা গেল এবং পিছনের দিকের টেইল সেকশনটা পুরোপুরি আলাদা হয়ে গেল। এই গোল চিহ্নিত জায়গাটা থেকে বিমানের পিছনের অংশ পুরোপুরি আলাদা হয়ে যায়। প্লেনের সামনের অংশ খুব দ্রুত গতিতে নিচে পড়ায় জি ফোর্সের পাওয়ার এত বেশি ছিল যে 29,000 ফুট ক্রস করার সময় প্লেনের 4টি ইঞ্জিনই ডিটাচ হয়ে গিয়েছিল। খুবই দুর্ভাগ্যজনক ছিল যে পাইলটরা বিমানটি সেভ করার আপ্রাণ ট্রাই করছিল, কারণ তারা এটা জানতো না যে বিমানের পিছনের অংশ পুরোপুরি আলাদা হয়ে গেছে। 22 বছর আগে যদি টেইল সেকশনের ডাবলারটা বোয়িংয়ের নিয়ম অনুযায়ী রিপেয়ার করা হতো তাহলে হয়তো এই অ্যাক্সিডেন্টটা ঘটতো না, 225 জনের প্রাণ বেঁচে যেত। যেই ডাবলারটা দিয়ে ড্যামেজটা রিপেয়ার করা হয়েছিল সেটা পুরো ড্যামেজ এরিয়াটাকে কভার করার জন্য যথেষ্ট বড় ছিল না। 225 জন আরোহীর ভিতর 175 জনের ডেড বডি রিকভার করা হয়েছিল, বাকি 50 জনের দেহাবশেষ কখনোই পাওয়া যায়নি।